আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চ্যানেলটা তো আপনাদেরই, আপনারা দেখেন বলে চ্যানেলটা চলে। সকলকে স্বাগত জানাই, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব মঙ্গল সম্বন্ধে, মঙ্গলের গ্রহ অবস্থান, মঙ্গল গ্রহের অবস্থান সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। মঙ্গল গ্রহ, প্রথমে জানতে হবে এই মঙ্গল গ্রহ কেমন, কে। আমরা হয়তো অনেকেই জানি এই মঙ্গল কিন্তু শিবেরই এক পুত্র, মহাদেবীরই এক পুত্র। তার জন্ম, তার মাতা হচ্ছে ভূমাদেবী এবং তার জন্ম হয়েছে মহাদেবের ঘাম থেকে, মস্তকের ঘাম থেকে এই মঙ্গলের জন্ম হয়েছে। তিনি চতুর্বাহুযুক্ত এবং তার ঊর্জা শক্তি এত বেশি, এটা সকলকেই প্রভাবিত করতে পারে। কাউকে ক্রোধ এনে দেয়, কারো ভিতরে এগিয়ে যাবার স্বপ্ন এনে দেয়, প্রচেষ্টা এনে দেয়। মঙ্গল হচ্ছে এই। এখন আমাদের রাশিচক্রে, প্রত্যেকেরই জন্মগত রাশিচক্রে মঙ্গল কোথায় আছে এটাকে আগে দেখে নিতে হবে, ভালোভাবে মঙ্গলের অবস্থানটা দেখে নিতে হবে। মঙ্গলের অবস্থানের, এবং কেননা মঙ্গল হচ্ছে আমরা বলি কুমার গ্রহ, এবং এ হচ্ছে পরাক্রম এবং সাহসের কারণ। এর ভিতরে কোনো ভয় ডর থাকবে না, এই সবসময় এগিয়ে যাবে, সবসময় এগিয়ে যেতে চেষ্টা করবে। তা আমরা যখন রাশিচক্র বিচার করব, সেই সময় লগ্নগতভাবে লগ্ন থেকে মঙ্গলের অবস্থানটা আগে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। এখন এই মঙ্গলের কারকতা কি, মঙ্গল কি করে? মঙ্গল যদি তুঙ্গি হয়, এই আমাদের বর্তমান সময়ে মঙ্গল তুঙ্গি আছে এবং এটা 15ই মার্চ পর্যন্ত থাকবে, এবং মাঝে মাঝে মঙ্গল 45 দিন করে এক একটা ঘরে থাকে, এবং দেখা যায় এই রাশিচক্রে বা আবর্তন ফলে সে বছরে দুবার এরকম উচ্চস্থ ভাব প্রাপ্ত হয়, তুঙ্গ ভাব প্রাপ্ত হয়। তা এটা সাধারণত তুঙ্গ ভাবটা সাধারণত বিচার্য হয় লগ্নগত হিসাবে, লগ্ন থেকে মঙ্গলের অবস্থানগত হিসাবে এটা বিচার হয়। লগ্ন হচ্ছে রবি এবং চন্দ্র। আমরা রবি চন্দ্রের অবস্থানটা দেখেছি। এখন রবি আর চন্দ্র যেটা সৃষ্টি করে, রবি হচ্ছে পিতা, তিনি পুষ্টি প্রদান, সমস্ত সম্মান, প্রতিপত্তি, প্রতিষ্ঠা ইত্যাদি দেন, আর চন্দ্র সেগুলোকে পুষ্টি করেন। আর চন্দ্র হচ্ছে মাতা, আর মঙ্গল হচ্ছে কুমার গ্রহ। হ্যাঁ, মঙ্গল এই যে রবি চন্দ্র যা দিয়েছে, আমাদেরকে দিয়েছে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে, পরিচালনা করতে, এটাকে প্রাণবন্ত করে তোলার দায়িত্ব কিন্তু মঙ্গলের। মঙ্গল এটাকে কি করে, সক্রিয় করে তোলে এবং প্রাণবন্ত করে তোলে। জ্যোতিষশাস্ত্রে আমাদের মঙ্গলকে বলা হচ্ছে শক্তি, শক্তি আমাদের শরীরের শক্তি। আর কি, আমাদের ভাতৃভাব, আমাদের শরীরে যে অগ্নি বা অগ্নির দ্বারা আমরা আক্রান্ত হব কিনা এটাকে বোঝায়। আর কি বোঝায়, ভূ সম্পত্তির কারক। যাদের জমি বাড়ি আছে, জমি টমি আছে, চাষবাস করেন, অথবা যারা নাকি এই জমি বাড়ি নিয়ে ব্যবসা করেন, কাজ কারবার করেন, এদেরকে বোঝানো হচ্ছে। এইগুলোর কারক হচ্ছে কিন্তু মঙ্গল। যদি মঙ্গলের শুভত্ব না থাকে আমাদের জীবনে, তাহলে কিন্তু আমাদের এই যে তেজ, এই যে ঊর্জা শক্তি, তেজ বীর্যের অভাব দেখা দেয়, অভাব দেখা দেবে। কেননা এটা হচ্ছে কুমার গ্রহ, এর ভিতরে প্রচণ্ড ঊর্জা শক্তি এবং সে প্রচণ্ড শক্তিধর, তিনি চতুর্বাহুযুক্ত। এবং এই যে মঙ্গল, এই মঙ্গল কারো পরাধীনতা স্বীকার করে না, সে সর্বদাই স্বাধীনভাবে থাকতে চায়। পরাধীনতার
এ কখনো করতে চায় না, পরাধীন হতে চায় না, স্বাধীনভাবেই থাকতে চায়। তা সাধারণত দেখা যায় কি, যারা নাকি অস্ত্র চিকিৎসক হন, সার্জারি হন, সার্জেন হন, আর কি যারা সৈনিক হন, ব্যাটেল ফিল্ডে যারা যান, সৈনিক হন, আমাদের যে সমস্ত জওয়ান আছে তাদের ভিতরে, এবং কারুশিল্পী যারা, এবং খুব বীর যোদ্ধা যারা, যারা নাকি পারদর্শী যোদ্ধা, বীর যোদ্ধা, এরা কিন্তু সকলেই মঙ্গলের অনুগ্রহপুষ্ট। মঙ্গল যদি এদের ফেভারে না থাকে তাহলে কিন্তু এরা সাইন করতে পারেন না। যারা নতুন চ্যানেলটা দেখছেন, আশা করি তারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা পুশ করে দেবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অশুভ মঙ্গল, যদি দেখা যায় কর্মশক্তি, এই যে মঙ্গলের কর্মশক্তি যদি কোনো শুভগ্রহের দৃষ্টি এর উপর না পড়ে বা শুভগ্রহের সঙ্গে না থাকে, তাহলে কিন্তু এই যে অশুভ মঙ্গল, এটা কিন্তু আমাদের কি করে, জীবনে দুর্ঘটনা ঘটায়, আমাদের শরীরে অস্ত্রোপচার ঘটায়, এমনকি আমাদের অকাল মৃত্যু পর্যন্ত দিয়ে থাকে। এই মঙ্গল ঘটাতে পারে, কেন আমাদের শরীরে রক্তের যে প্রবাহ, রক্তের যে ক্রিয়া, এটা কিন্তু মঙ্গলেরই কাজ। রক্ত সংবহনী যে ক্রিয়া, রক্ত সংবহনী যে সমস্ত শিরাগুলো আছে এবং যে হৃৎপিণ্ডের যে আমাদের ক্রিয়া, এটা কিন্তু মঙ্গলই পরিচালনা করে থাকেন। আবার ক্যান্সার, যদি আমাদের এই বর্তমান যুগে ক্যান্সার একটা ভীষণ কঠিন রোগ, সো ক্যান্সারের বিচার করতে গেলে কিন্তু আমাদের এর সঙ্গে দেখতে হবে, মঙ্গলের সঙ্গে দেখতে হবে শনি এবং রাহু। যদি শনি, মঙ্গল, রাহু পরস্পরের দ্বারা দৃষ্টি হন, যে স্থান ভেদে তারা দৃষ্টি হবে, যে স্থান অনুযায়ী তারা দৃষ্ট হবেন, সেই স্থান অনুযায়ী তাদের, সেই সমস্ত জাতকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই জানি যে মঙ্গল কি করে, মঙ্গল স্বামীহানি বা পত্নীহানি ঘটিয়ে থাকে। এই জন্য আমরা অনেককে বলি মাঙ্গলিক বলে থাকি। এবং এটা দেখা যায়, এটা একটা স্বতঃসিদ্ধ প্রবাদের মতো হয়ে গেছে যে মঙ্গল যদি ফেভারে না থাকে, যদি মঙ্গল শুভভাবে না থাকে, তাহলে যে কোনো জাতক জাতিকার পক্ষে তার পত্নী বা পতি হানি ঘটাতে পারে। এখন কোথায় কোথায় থাকলে, এইটাকে বলে ভৌম দোষ। এখন কোথায় কোথায় মঙ্গল থাকলে এই ভৌমদোষ ঘটে? সাধারণত যদি লগ্নে থাকে ভৌমদোষ ঘটে, যদি চতুর্থে থাকে ভৌমদোষ ঘটে, যদি সপ্তমে থাকে ভৌমদোষ ঘটে, যদি অষ্টমে থাকে ভৌমদোষ ঘটে, এবং যদি দ্বাদশে থাকে মঙ্গল, জন্ম ছক অনুযায়ী, জাত চক্র অনুযায়ী যদি দ্বাদশই মঙ্গল থাকে, তাহলে এই দোষ হয়। এটাকে বলে ভৌম দোষ। এখন সপ্তম অষ্টমের বেলায়, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এই স্থানে মঙ্গল কিন্তু প্রবল ভৌমদোষ ঘটায় এবং তাতে পতিপত্নী হানি হবার সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে, পতিপত্নী হানি কখন হবে, সেটা কিন্তু দশা বিচার অনুযায়ী করতে হয়। দশা বিচার অনুযায়ী দেখতে হয় যে এই দোষটা কখন ঘটবে। আবার এই মঙ্গল হচ্ছে কুমার গ্রহ, আমরা আগেই বলেছি, দেখেছি, মঙ্গল কুমার গ্রহ যেহেতু, সুতরাং সে কিন্তু দেহজ মিলনে, যে দাম্পত্য সুখের যে মিলন, এই মিলনে কিন্তু এই মঙ্গল যদি শুভ না থাকে তাহলে কিন্তু বিঘ্ন ঘটায়। আবার দেখা গেছে, যদি মঙ্গল কোনো জাতচক্রের, কোনো জাতক জাতিকার চক্রে তৃতীয় স্থানে এই মঙ্গল থাকে, তাহলে কিন্তু ভাতৃহানি ঘটার সম্ভাবনা থাকে। অথচ যদি মঙ্গল যদি শুভ না হয় আমাদের জাতচক্রে,
তাহলে কিন্তু বিবাহ সংগঠিত হতে পারে না। এখন মঙ্গল বর্তমানে তুঙ্গি আছে, এটা আমাদের বিচার করতে হবে। যখনই মঙ্গল তুঙ্গি হয়, সাধারণত 4টি রাশি, লগ্ন রাশি, এরা লাভবান হয় মঙ্গলের এই তুঙ্গ অবস্থায়। বর্তমানে আমরা দেখছি 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত এই মঙ্গল তুঙ্গি থাকবে। এই তুঙ্গি থাকার ফলে বিশেষ করে লাভবান হবে যারা, তারা হচ্ছে কর্কট লগ্ন বা রাশির লোকেরা, সিংহ লগ্ন বা রাশির লোকেরা, ধনু লগ্ন রাশির লোকেরা, আর মীন লগ্ন বা রাশির লোকেরা। যে সমস্ত জাতক এই 4টি রাশির জাতক বেশি লাভবান হয় মঙ্গল তুঙ্গি হলে। এখন মঙ্গল তুঙ্গি হলে কি ফল দেয়? মঙ্গল তুঙ্গি হলে তো একটা ফল দেবে। কি ফল দেবে? কি ফল দেয় না, মঙ্গল আমাদের দেয় সম্মান দেয়, প্রতিষ্ঠা দেয়, পদমর্যাদা দেয়, পতিপত্নী লাভ দেয়। যেমন কর্কটের এখন সমসপ্তমে মঙ্গল তুঙ্গি হয়ে আছে, তো যে সমস্ত জাতক জাতিকা বিবাহ ইচ্ছুক তারা সম্বন্ধ দেখছেন, যোগাযোগ করছেন, এই সময় সেটা পরিণতি লাভ করার সম্ভাবনা রয়েছে তাদের। এবং মঙ্গল কি করে, এই যে 4টি রাশির জাতককে তাদের যে মানসিক মনোবাঞ্ছা রয়েছে, তারা যে পরিকল্পনা করেছেন, ভেবে রেখেছেন, সেটারও কিন্তু অভীষ্ট সিদ্ধি লাভ ঘটায় এই মঙ্গল। এই সময় মঙ্গল সেই তাদের অভীষ্ট সিদ্ধি করাবে এবং তাদের শ্রীবৃদ্ধি করাবে। সুতরাং সর্বাগ্রে আমাদের দেখা উচিত আমাদের মঙ্গল আমাদের জাতচক্রে কোন স্থানে কিভাবে রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে। যদি অশুভ থাকে এর প্রতিকার অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু আমরা শুভ ফল পেতে পারবো না। কারণ তিনিই তো ঊর্জা শক্তি আমাদের। সেই ঊর্জা শক্তি আমাদের যদি না থাকে তাহলে আমরা জীবনে কিভাবে এগোব? সেই জন্য মঙ্গলকে সবসময় আমাদের প্রায়োরিটি দিতে হবে এবং দিয়ে তার প্রতিকার অবশ্যই করতে হবে। পূর্বদিনে আমরা দেখতাম মেয়েদের বিবাহ হলেই শাখা এবং পলা পরানো। এই শাখা পলা কি জন্য? শাখা হচ্ছে চন্দ্রের প্রতীক, আর পলা হচ্ছে মঙ্গলের প্রতীক। সুতরাং আমরা জীবনে ভালো করে বাঁচতে গেলে আমাদের এই মঙ্গলের শুভত্বের প্রয়োজন আছে। যারা নতুন চ্যানেলটা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব এই মঙ্গল যে আমাদের রাশিচক্রে লগ্নগতভাবে কোন কোন স্থানে থাকলে কি কি ফল দেবে। প্রথমে দেখব মঙ্গল যদি লগ্নগতভাবে থাকে, তাহলে কিন্তু যদি লগ্নে থাকে তাহলে কিন্তু যে জাতক জাতিকার জাতচক্রে মঙ্গল লগ্নে থাকবে তাদের পক্ষে কিন্তু মানসিক শান্তি পাওয়া খুব কঠিন হয়ে থাকে। তারা মানসিক শান্তি পায় না, কারণ তা হচ্ছে মঙ্গলের ঊর্জা শক্তি এত বেশি, তাদেরকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। এই কারণে তাদের মানসিক শান্তি থাকে না এবং তারা দুঃসাহসী হয়, উগ্র প্রকৃতির হয়। আর ছোটবেলায় দেখা যায় যে এইসব জাতক জাতিকা রোগ ভোগ করে, তারা রোগী হয়ে থাকে এবং বিভিন্ন কারণে এরা নিন্দিত প্রকৃতি। যদি মঙ্গল লগ্নে থাকে তাহলে এই মঙ্গল পতি পত্নী হানি ঘটাতে পারে, এরকম সম্ভাবনা থাকে লগ্নে যদি মঙ্গল থাকে। আর কি করে, মঙ্গল যদি লগ্নে থাকে হঠাৎ কোনো দুর্ঘটনায় আমাদেরকে আক্রান্ত করতে পারে এই লগ্নস্থ মঙ্গল। সুতরাং লগ্নস্থ মঙ্গল শুভ নয়। এরপরে আমরা দেখব মঙ্গল যদি লগ্নগতভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে কি ফল দেয়। দ্বিতীয় স্থানে যদি মঙ্গল অবস্থান করেন তাহলে সেই জাতক হয় কৃপণ হয়, দুর্বাক হয়, মানে স্পষ্টবাদী হয়, তার সামনে দাঁড়ানো খুব মুশকিল হয়ে থাকে।
সে এমন এমন পয়েন্ট উদ্ধার করে বলবে যে সেই জাতকের সম্মান, যার সম্বন্ধে বলবে তার সম্মান হানি হবার সম্ভাবনা থাকে। আর কি হয়, সে মন্দবুদ্ধি আর লোভী হয়ে থাকে যদি দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে। কিন্তু যদি মঙ্গল শুভভাবে অবস্থান করে, যদি দেখা যায় যে তুঙ্গভাবে মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করছে, সাধারণত ধনুরাশির পক্ষে এটা সম্ভব, তুঙ্গভাবে বা সপ্তমভাবে কর্কট রাশির পক্ষে সম্ভব। সুতরাং যদি মঙ্গল এই শুভভাবে দ্বিতীয় স্থানে মানে ধনস্থানে বাকস্থানে অবস্থান করে, তাহলে দেখা যাবে যে সেই জাতক জাতিকা ভূমি সংক্রান্ত বিষয়ে সে ধনবান হবে। ভূমি সংক্রান্ত বিষয়ে সে ধনবান হবে। আর কি হবে, সে প্রবাসী হবে, সে দেশের বাইরে থাকবে, প্রবাসী হবে। এবং সে ধাতু পরীক্ষক, ম্যাটেরিয়ালিস্টিক যে পরীক্ষাগুলো আছে, যেমন সোনা, রূপো, লোহা, তামা ইত্যাদি, আরও অনেক খনিজ পদার্থ আছে, ধাতু আছে, সেগুলো সে পরীক্ষক হবে। আর কি হবে, সে প্রচণ্ড ভোগী হবে। কিন্তু যদি অশুভ হয়ে দুস্থানগত হয়ে মঙ্গল যদি এই দ্বিতীয় থাকে, তাহলে কিন্তু যে জাতক জাতিকা থাকবে তাদেরকে কিন্তু এই মঙ্গল ঋণগ্রস্ত করতে পারে, ঋণগ্রস্ত হওয়ার তাদের সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখব লগ্নগতভাবে তৃতীয় স্থানে বা রাশিগতভাবে তৃতীয় স্থানে যদি মঙ্গল থাকে, তাহলে সেই মঙ্গল যে জাতক জাতিকা থাকবে তাদেরকে উদার করবে, সাহসী করবে, পরাক্রমযুক্ত করবে, রাষ্ট্রীয় ক্ষেত্রে মর্যাদাশীল করবে, দীর্ঘায়ু করবে এবং সুখী করবে। কিন্তু আগেই বলেছি, যদি মঙ্গল তৃতীয় থাকে, কিন্তু যে জাতক জাতিকা থাকবে তাদের কিন্তু ভাতৃসুখ তারা পাবে না, এমনকি তাদের ভাতৃহানি পর্যন্ত হবার সম্ভাবনা থাকে। যদি তৃতীয় যদি নিচস্থ মঙ্গল থাকে বা দুস্থানগত মঙ্গল থাকে, উচ্চস্থ না হয়, নিচস্থভাবে থাকে, নিচস্থ কোথায় হয় মঙ্গল? কর্কটে। সুতরাং নিচস্থভাবে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে সেই জাতক জাতিকাকে ধনহীন করে ফেলে, কুৎসিত গৃহবাসী করে, গৃহে কোনো মানে সে গৃহে ঢুকতে ইচ্ছা করবে না, এরকম একটা ব্যাপার থাকে, কুৎসিত গৃহবাসী করে। আর কি করে, কঠিন ক্ষয় রোগাদি সৃষ্টি করে, যাকে টিবি আমরা বলি, অনেকাংশে কঠিন ক্ষয় রোগ সেগুলোর সৃষ্টি করে এই মঙ্গল। এবার আমরা দেখব লগ্নগতভাবে চতুর্থ স্থানে যদি থাকে বা রাশিগতভাবে চতুর্থ স্থানে যদি এই মঙ্গল থাকে বা গোচরে আসে, তাহলে কি ফল দেয়। তখন জাতককে কি করবে, যদি চতুর্থ স্থানে আসে, এই মঙ্গল জাতককে ধনবান করে, মর্যাদা সম্পন্ন করে এবং সেই সময় সেই জাতক প্রতাপী হয়ে ওঠে। কিন্তু যদি অশুভ মঙ্গল চতুর্থে থাকে, তাহলে কিন্তু তার সুখের হানি ঘটবে, সুখহানি ঘটাবে এবং দাম্পত্য জীবনে তার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দাম্পত্য জীবনে সুখী না হওয়ার সম্ভাবনা থাকবে। আর যোগাযোগ এবং বাসগৃহ সম্পর্কেও তার যে স্থানে সে আছে সেখানেও মানে তার ঘরে ঢুকতে ইচ্ছে করবে না, এরকম একটা পজিশন সে মঙ্গল তৈরি করে। এবারে আমরা দেখব লগ্নগতভাবে মঙ্গল যদি পঞ্চমে থাকে। পঞ্চম মানে হচ্ছে আমাদের পুত্রস্থান। পঞ্চম স্থানে যে পুত্রভাব, পুত্রস্থান। এখন যদি পঞ্চমে থাকে এই মঙ্গল, তাহলে যে জাতক জাতিকা থাকবে তাদের জঠরাগ্নি বৃদ্ধি পাবে এবং সেই কারণে তাদের আন্ত্রিক রোগ হবার একটা সম্ভাবনা থাকে, আন্ত্রিক রোগ হবার সম্ভাবনা আশঙ্কা থাকে। আবার পঞ্চমস্থ মঙ্গল কিন্তু পুত্র সুখ দেয় না, হানি করে, আর পত্নী সুখেও বিঘ্ন তৈরি করে।
পুত্র সুখ যেমন দেয় না, পত্নী সুখও বাধা তৈরি করে। এখন মঙ্গল যদি এই পঞ্চমে নিচস্থ হয়ে অবস্থান করে আর যদি শত্রু ঘরে থাকে, লগ্ন মানে রাশিগতভাবে বা লগ্নগতভাবে শত্রু গিয়ে পঞ্চমভাবে থাকে, তাহলে কিন্তু হঠাৎ দুর্ঘটনায় তার পুত্র, জাতক জাতিকার পুত্র হানি হবার সম্ভাবনা থাকে যদি মঙ্গল অশুভ হয়। এরপর আমরা দেখব ষষ্ঠে যদি মঙ্গল থাকে, তাহলে যেসব জাতক জাতিকা থাকবে তারা শত্রুজয়ী হবে, তারা বিচার বুদ্ধি সম্পন্ন হবে, প্রতাপবান হবে, ভাগ্যশালী হবে। যে কোনো কারণে যে কোনো সময় কিন্তু জাতকের অর্থনাশ হবার একটা সম্ভাবনা থেকে যায় যদি ষষ্ঠে বা রিপুস্থানে এই মঙ্গল থাকে। এরপরে আমরা দেখব সপ্তমে, লগ্নগতভাবে যদি সপ্তমে থাকে বা রাশিগতভাবে যদি সপ্তমে এই মঙ্গল থাকে, সেই মঙ্গল যদি স্বক্ষেত্র কোনটা, একটা হচ্ছে মেষ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি। যদি স্বক্ষেত্রগত হয় কিংবা তুঙ্গি হয়, তুঙ্গি কোথায় হয়? মকরে, যেমন এখন মকরে মঙ্গল আছেন, সেই কারণে তিনি তুঙ্গি অবস্থায় আছেন। তাহলে যদি সপ্তমে থাকে তাহলে সেই জাতক বাণিজ্যকারী হয় এবং সে তখন কলকারখানা স্থাপন করে, অস্ত্রোপচারে দক্ষ হতে পারে। যারা নাকি মেডিকেলে পড়ছেন, সার্জারি নিয়ে পড়ছেন, এই সময় তাদের দক্ষতা বৃদ্ধি পেতে পারে। আর কি বাণিজ্য অর্থ লাভ করায়। কিন্তু দেখা গেছে এই সপ্তমস্থ মঙ্গল কিন্তু পতি পত্নী হানি করায়। যদি মঙ্গল নিচস্থভাবে সপ্তমে থাকে, যে সমস্ত জাতক জাতিকার আছে নিচস্থভাবে সপ্তমে, তাদের কিন্তু বিবাহকালে বিঘ্ন তৈরি করবে, বিবাহকালে বাধা জন্মাবে এবং এটা কিন্তু নানাভাবে তাদের ক্ষতি এনে দেয়, জীবনে ক্ষতিকর হয়ে যায়। এরপরে আমরা দেখব অষ্টমভাবে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাতকের উদ্যমে বিড়ম্বনা তৈরি হয়। সেই যে কাজ করতে যাচ্ছে সেই কাজ সুষ্ঠুভাবে হবে না, সেই উদ্যম নিয়ে কাজে এগোচ্ছে সেই কাজটা সে করতে পারবে না, একটা বাধা তৈরি হবে, তার ভাগ্যহানি ঘটবে। যদি অষ্টমে থাকে তার রক্তঘটিত পীড়া হতে পারে, ক্যান্সার হতে পারে, অষ্টঘটিত পীড়া, রক্তঘটিত পীড়া, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে যদি অষ্টমে থাকে। সুতরাং এটা আমাদের ভালো করে দেখে নিতে হবে আমাদের জাতচক্রে অষ্টমে মঙ্গল আছে কিনা, এটা আমাদের ভালো করে দেখে নিতে হবে। আর কি করে? বন্ধুদের সঙ্গে একটা বিরূপ মনোভাব তৈরি হয়, বন্ধুজনের সঙ্গে একটা বিরূপ মনোভাব সৃষ্টি করে দেয়। এটা দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে এই মঙ্গল, সে সুখ দেয় না দাম্পত্য জীবনে। অষ্টমস্থ মঙ্গল এই জন্য জাতক জাতিকাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও বিশেষ অশুভকর হয়ে থাকে। সুতরাং যাদের অষ্টমস্থ মঙ্গল আছে তারা কিন্তু এর অবশ্যই প্রতিকার করে নেবেন। প্রতিকারের ব্যাপারটা পরে আসছি। এরপরে আমরা দেখব নবম, লগ্নগতভাবে যদি নবমে আসে বা গোচরগতভাবে রাশির নবমে যদি মঙ্গল আসে, তাহলে সেই সময় দেখা যায় সেই জাতক জাতিকা উগ্র প্রকৃতি হয়ে যান, উগ্র প্রকৃতি বিশিষ্ট তারা হন, তারা তেজস্বী হন এবং তাদের বুদ্ধিটা তখন পূর্ব বুদ্ধি হয়, খুব বাজে একটা বুদ্ধি নিয়ে তারা সেই সময় চলেন, ক্ষতিকর বুদ্ধি। বৃত্ত আর ভাগ্য এই মঙ্গল কিন্তু নবমে যদি থাকে, এই মঙ্গল কিন্তু শুভ হয় না, বৃত্ত ভাগ্য সম্বন্ধে এই মঙ্গল শুভকর হয় না, নবমস্থ মঙ্গল। আর এই মঙ্গল কি করে? যদি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা থাকে তারও ক্ষতি করে থাকে এই মঙ্গল। আর অশুভ মঙ্গল কিন্তু জাতককে শিল্পজীবী করতে পারে। এবার আমরা দেখব যে লগ্নগতভাবে যদি মঙ্গল দশমে থাকে, দশমে যদি অবস্থান করে, তাহলে দেখা যায় সেই জাতক হয় সৎসাহসী হয়, পরোপকারী হয়, যদি দশমস্থ লগ্নগতভাবে রাশিগতভাবে এই মঙ্গল দশমে অবস্থান করে থাকে। এবং সে কি হয়? পরোপকারী হয়,
রাজতুল্য সে হয়ে থাকে, মানে পূর্বে আমাদের যে রাজার কাহিনী পড়েছি সেই ধরনের সে সম্পদ ভোগ করে থাকে এবং সে সম্ভ্রমশীল হয়ে থাকে, ভোগী হয়ে থাকে যদি দশমে শুভ মঙ্গল থাকে, এবং যদি সে খুব খারাপ অবস্থায় জন্মগ্রহণ করে থাকে, খারাপ অবস্থায় নীচকুল, যাকে আমরা বলি নীচকুল, সেই নীচকুলও যদি জন্মগ্রহণ থাকে, যদি কোনো জাতকের এই দশমে মঙ্গল থাকে, এর ফলে কিন্তু সে বিশেষ একটা প্রতিষ্ঠা লাভ করতে পারে যদি দশমে মঙ্গল থাকে। আবার দশমে যে সমস্ত জাতক জাতিকার মঙ্গল আছে তাদের দেখা যায় তাদের অস্ত্র চিকিৎসা বা অস্ত্রবিদ্যা, যারা মেডিকেল পড়ছে তারা যদি সার্জারি নিয়ে পড়ে তাহলে সেই বিষয়ে সে বিশেষ দক্ষতা অর্জন করতে পারে, বা কেউ অস্ত্র শিক্ষা করছে সেই বিষয়ে সে দক্ষ হতে পারে। কিন্তু যদি নিচস্থভাবে থাকে, এটা হচ্ছে শুভ মঙ্গলের কথা, যদি নিচস্থ মঙ্গল থাকে এই দশমে তাহলে কিন্তু তার ঔদ্ধত্য বাড়িয়ে দেবে, তার ঔদ্ধত্য বাড়িয়ে তার ক্ষতির কারণ হয়ে উঠবে এই দশমস্ত মঙ্গল। এরপরে আমরা দেখব লগ্নগতভাবে রাশিগতভাবে মঙ্গল যদি একাদশে থাকে, একাদশে যদি মঙ্গল শুভ মঙ্গল থাকে তাহলে সেই জাতকের জাতক জাতিকার আয় বৃদ্ধি হয়, আর তাকে কি করে ভাগ্য দান করে, সৌভাগ্য দান করে। কিন্তু সন্তানের পক্ষে কিন্তু এই মঙ্গল অশুভ হয়ে ওঠে, শুভ হয় না, সন্তানের পক্ষে এই মঙ্গল শুভ হয় না। জাতক পশুপালনের ব্যবসা বা যানবাহনের ব্যবসা ইত্যাদি করে সে কিন্তু বাণিজ্য করে অর্থ লাভ করতে পারে, অর্থ বৃদ্ধি করার তার সম্ভাবনা থাকে। কিন্তু দেখা যায় যে যদি সংযমী না হয়, সে যদি অপরিমিত ব্যয় করে তাহলে কিন্তু সে আবার অর্থ শূন্য হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা তার থাকে। এরপরে আমরা দেখব লগ্নগতভাবে রাশিগতভাবে যদি দ্বাদশে এই মঙ্গলের অবস্থান করে, দ্বাদশে মঙ্গল থাকলে সাধারণত ভৌমদোষ হয়। সুতরাং আমরা দেখে নেব এই সময় মঙ্গল কি ফল দেয়। দ্বাদশের মঙ্গল কিন্তু অর্থনাশ করায়, লোক অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, চোর এবং শত্রুভীতি ঘটায়, এইগুলো দ্বাদশস্থ মঙ্গল করে। আর ভিত্তাদির ব্যাপারে, মানে বাড়িতে যদি চাকর বাকর থাকে সেখান থেকেও তার বিপদ আপদ ঘটার সম্ভাবনা থাকে। আর দাম্পত্য জীবনের পক্ষে আগেই বলেছি ভৌমদোষ হয় এই সময়, দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে এই দাম্পত্য জীবনের পক্ষে এই মঙ্গল কিন্তু প্রচণ্ড হানিকর হয়ে ওঠে। এখন আমরা এই মঙ্গলের প্রতিকার কিভাবে করব? মঙ্গলের প্রতিকার আমরা এক হচ্ছে রক্তপ্রবাল। এখন রক্তপ্রবাল যে ধারণ করব এটা কিভাবে করব? রক্তপ্রবাল আমাদের ধারণ করতে হবে মঙ্গলের অবস্থান বুঝে, মঙ্গল কোথায় আছে, কার ঘরে আছে, কিরকম ধরনের রং হবে, এটা কিন্তু ওই জ্যোতিষীরাই বলতে পারবেন যে কি ধরনের রক্তপ্রবাল আপনার পড়া উচিত। বিভিন্ন ধরনের রক্তপ্রবাল আছে, কি ধরনের রক্তপ্রবাল পড়লে আপনি ফললাভ করতে পারবেন। এটা গেল এক নম্বর রত্ন প্রবাল হিসাবে। দ্বিতীয় হচ্ছে আপনি তিনমুখী রুদ্রাক্ষ তিনটে ধারণ করতে পারেন। তিনমুখী রুদ্রাক্ষ যাদের মঙ্গল খারাপ অবস্থা আছে, অশুভ অবস্থা আছে, তাদের ক্ষেত্রে বলছি তিনমুখী তিনটে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন গলায়, হাতে, কোমরে লাল সুতো দিয়ে। হ্যাঁ, এবং তার ভিতরে এই রুদ্রাক্ষটা বানাবেন, এটা রূপোতে বানাতে পারেন অথবা তামাতে বানাতে পারেন, সোনাতেও বানাতে পারেন। হ্যাঁ, কিন্তু লাল কাঠ দিয়ে এটাকে আপনার গলায়, হাতে বা কোমরে ধারণ করতে হবে। আর কি হয়, আর একটা হয়, সেটা হচ্ছে আপনি বজরংবলীর উপাসনা করতে পারেন, হনুমান চল্লিশা পড়তে পারেন, তার ফলেও এই মঙ্গল তুষ্ট হন। কেন? বজরংবলী হচ্ছেন তিনি রুদ্র অবতার। এই বজরংবলীরও এক সন্তান হয়েছিল তাদের ঘাম থেকে, তার নাম হচ্ছে মকরধ্বজ। মকরধ্বজ নিশ্চয়ই কবিরাজিতে নাম শুনেছেন। সুতরাং বজরংবলীর যদি উপাসনা করেন, আর রাবণ যেহেতু ত্রেতা যুগে রাবণ এই মঙ্গল শহর নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন এবং সেখান থেকে এই বজরংবলী তাদের উদ্ধার করেন, সেই জন্য বজরংবলী যদি আপনি উপাসনা করেন তাহলে মঙ্গল তাদের তুষ্ট হয়, আপনার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয় না।
আর একটা কী হতে পারে সহজ উপায়, সেটা হচ্ছে আপনি ডান হাতে আপনি লাল কার্ড ধারণ করতে পারেন। হ্যাঁ, সেটা ফেড হয়ে আসলে, যেটাকে আমরা অনেক সময় বিপত্তারিণীর ডোর পড়ি, বিভিন্ন ডোর পড়ি, তা সেই সময় আপনি লাল কার্ড এই ডান হাতের কবজিতে ধারণ করে রাখতে পারেন। সর্বদা খেয়াল রাখতে হবে লাল রঙটা যেন ফিকে না হয়ে যায়। এই কটা। আর একটা হচ্ছে আপনি মূল হিসাবে আপনি অনন্তমূল 4টে ধারণ করবেন। মূল 4টে মূল ধারণ করতে হয় লাল কার্ড দিয়ে, এবং সেটা মঙ্গলবার দিন উষাকালে ধারণ করতে হয়। উষাকালে মানে সূর্য আলো হয়েছে অথচ সূর্য ওঠেনি, তাকে বলে উষাকাল। এই উষাকালে যদি আপনি ধারণ করেন অনন্তমূল এবং তা 15 দিন পর পর পরিবর্তন করেন, হ্যাঁ, করলে আপনি ভালো ফল পাবেন। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যারা চ্যানেলটা দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাইক কমেন্ট করবেন। যারা শিক্ষার্থী তারা অবশ্যই এগুলো নোট করে নেবেন, আপনাদের উপকার হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।